আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন সরকার পশ্চিম তীর কেন্দ্রিক ফিলিস্তিনের যে অংশ শাসন করছে তা তো বহু আগেই ইসরায়েলের দখলে চলে গেছে। এবার যুক্তরাষ্ট্রের সমর্থনে হামাস নিয়ন্ত্রিত গাজাও চূড়ান্তভাবে দখলের প্রস্তুতি নিয়ে ফেলেছে দখলদার ইসরায়েল। ২০০৭ সাল থেকে স্বাধীনভাবে গাজা নিয়ন্ত্রণ করে আসছিল হামাস। ইসরায়েলের ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার দেশটির পার্লামেন্টে বক্তৃতাকালে বলেন, হামাস যত বেশি আমাদের জিম্মিদের মুক্তি দিতে অস্বীকৃতি জানাবে, আমরা তত শক্তিশালী দমনপীড়ন চালাব। এতে অঞ্চল দখল করা এবং এতে অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত থাকবে। গাজায় এখনও ৫৯ বন্দী রয়েছে, যাদের মধ্যে ২৫ জন জীবিত রয়েছে বলে বিশ্বাস ইসরায়েলের। জানুয়ারিতে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া যুদ্ধবিরতি কাঠামোর দ্বিতীয় পর্যায়ে সব জীবিত বন্দীদের মুক্তি দেওয়া হবে বলে আশা করা হয়েছিল। কিন্তু পরবর্তী পর্যায়ের চুক্তি ছাড়াই প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পরই ইসরায়েল গাজায় তাদের আক্রমণ পুনরায় শুরু করে। তবে নেতানিয়াহুর হুমকির পর পাল্টা জবাব দিয়েছে হামাসও। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি বলছে, ইসরায়েল যদি বন্দীদের উদ্ধারের জন্য বল প্রয়োগ করে তাহলে তাদের কফিনে ফিরিয়ে দেওয়া হবে। তবে হামাস এমন কথা বললেও দখলদারিত্ব কিন্তু থেমে নেই। জাবালিয়া, উত্তর গাজার বেইতলাহিয়া ও বেইত হানুনের বাসিন্দাদের ইতোমধ্যে সরানোর কাজ শুরু হয়ে গেছে দখলদার বাহিনীর। সেখানে ইহুদি বসতি সম্প্রসারণের অনুমোদন দিয়েছে ইসরায়েলি পার্লামেন্ট। নেতানিয়াহু সরকারের এমন নীতির কঠোর সমালোচনা ও তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব ও কাতার। কিন্তু ইসরায়েল ভালো করেই জানে, মধ্যপ্রাচ্যের শেখদের এই প্রতিবাদ শুধু কাগজেই সীমাবদ্ধ থাকবে। পশ্চিমা গণমাধ্যমের খবর অনুযায়ী ইউরোপ ও আফ্রিকার বিভিন্ন এলাকায় এরই মধ্যে ফিলিস্তিনিদের সরিয়ে নেওয়া হচ্ছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে গাজা উপত্যকাকে খালি করে ফিলিস্তিনিদেরকে মিশর, জর্ডান ও অন্যান্য দেশে পাঠিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তুলে ধরেন, যা মুসলিম ও আরব বিশ্বসহ বিশ্ব নেতাদের তোপের মুখে পড়ে। এরপরই ফিলিস্তিনিদের পুনর্বাসনে আফ্রিকা ও ইউরোপের প্রসঙ্গ চলে আসে। মাহমুদ আব্বাসের দল ফাতাহ নেতৃত্বে গাজা ও পশ্চিম তীরসহ গোটা ফিলিস্তিন পরিচালনার প্রস্তাব সামনে আনা হয়েছে অনেক আগে থেকেই। লক্ষ্য স্বাধীনতাকামী হামাসকে নিশ্চিহ্ন করে দেওয়া। ২০০৭ সালে এই হামাসের কাছে পরাজিত হয়েছিল ফাতাহ। তারপর থেকে দুই দল দুই অংশ নিয়ন্ত্রণ করে আসছে। আগেই ধারণা করা হয়েছিল, জানুয়ারিতে ট্রাম্প ও নেতানিয়াহু যে যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল সেটা ছিল তাদের একটা কৌশল। প্রথমত যুদ্ধবিরতির নামে হামাসের হাতে থাকা জিম্মিদের উদ্ধার করা, দ্বিতীয়ত নির্বিচারে ফিলিস্তিনিদের হত্যার ঘটনা থেকে বিশ্বের দৃষ্টি ঘুরিয়ে দেয়া। বাস্তবে হয়েছে তাই। বেশিরভাগ জিম্মিকে ফিরিয়ে নেওয়ার পর ইসরায়েল আর যুদ্ধবিরতিতে রাজি হচ্ছে না, বরং যুক্তরাষ্ট্রের উলঙ্গ সমর্থনের কারণে বৈশ্বিক নিন্দা ও প্রতিবাদ উপেক্ষা করে গাজা দখলের প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে ইসরায়েল। গাজা যে দখলের চূড়ান্ত পর্যায়ে রয়েছে তা বোঝা যায় জাতিসংঘের ঘোষণা থেকেও। ইসরায়েলের ক্রমাগত হামলার মুখে আন্তর্জাতিক কর্মীদের সংখ্যা কমানোর ঘোষণা দিয়েছে বৈশ্বিক সংস্থাটি। কারণ ইসরায়েলি সেনাদের সাম্প্রতিক হামলায় গাজায় শত শত ফিলিস্তিনির সঙ্গে প্রাণ হারিয়েছেন জাতিসংঘের কর্মীরাও। উদ্ভূত পরিস্থিতিতে জাতিসংঘের মুখপাত্র স্টিফান দুজারিক সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, ১০০ আন্তর্জাতিক কর্মীর মধ্যে প্রায় ৩০ জন এই সপ্তাহে গাজা ছেড়ে যাবে। ইস্তাম্বুলের মেয়র ইমামোগলুকে গ্রেফতার করাকে কেন্দ্র করে তুরস্কে যে অস্থিরতা তৈরি হয়েছিল এবং যেভাবে একজন মেয়রের গ্রেফতার আন্দোলনকে এরদোয়ানের পদত্যাগ আন্দোলনের রূপ দেওয়া হচ্ছিল, আপাতত তা থেকে স্বস্তি পেল তুরস্কের মানুষ। সরকারের সঙ্গে বোঝাপড়া এবং এই আন্দোলনে সাধারণ মানুষ ও অন্যান্য রাজনৈতিক দলের সমর্থন না থাকায় তাকে আর বেগবান করা যায়নি। তাছাড়া রমজান মাসের এই ধরনের আন্দোলন নিয়ে জনমনে অস্বস্তি বিরাজ করছিল। সে সঙ্গে আর মাত্র কয়েকদিন পরে ঈদ উল ফিতর। ফলে গত ১৯ মার্চ থেকে টানা ৭ দিন আন্দোলন আর অগ্রসর হতে পারেনি। দেশটির প্রধান বিরোধী দল সিএইচপির নেতা ওজগুল ওজেল কৌশল বদলানোর কথা বলে আপাতত অবস্থান কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেছেন বলে তুরস্কের গণমাধ্যমগুলো খবর দিয়েছে। যদিও পশ্চিমা মিডিয়া বলছে ওজগুল ওজেল আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। সিএইচপি নেতা ওজেল বলেন, আমরা ৭ দিন সফলভাবে আন্দোলন করেছি। আমরা এখন এই ময়দান থেকে চলে যাব। আন্দোলন নতুন ফরম্যাটে যাবে। আমরা ইস্তাম্বুলের প্রতিটি ওয়ার্ডে ইফতার মাহফিল করব। আমরা ঈদের দিন ঈদের জামায়াত করব। আজ ময়দান থেকে চলে যাওয়ার সময় যদি আমাদের কোনো নেতাকর্মীর ওপর আবারও পেপার গ্যাস নিক্ষেপ করা হয়, আবারও লাঠিচার্জ করা হয়, তাহলে আমরা ৫ লাখ লোক নিয়ে আবারও ময়দানে ফিরে আসব। আমরা মাথা নত করিনি, করব না। সরকার পতনের এই আন্দোলনকে ঠান্ডা মাথায় মোকাবেলা করছেন প্রেসিডেন্ট এরদোয়ান। সমঝোতার মাধ্যমে কোনো রক্তপাত ছাড়াই এত বড় আন্দোলনকে থামিয়ে দিয়ে তিনি তুরস্কের রাজনীতির অপ্রতিদ্বন্দ্বী খেলোয়াড় হিসেবে নিজেকে আবারও প্রমাণ করলেন। দুইবারের নির্বাচিত ইস্তাম্বুলের মেয়র ইমামোগলু দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে গ্রেপ্তার করার পর সাম্প্রতিককালের সবচেয়ে বড় সরকার বিরোধী আন্দোলন গড়ে তুলতে সক্ষম হয়েছিল সিএইচপি।
টানা ৭ দিন ধরে ইস্তাম্বুল সিটি কর্পোরেশন অফিসের সামনে বিপুল পরিমাণ নেতাকর্মীকে হাজির করতে সক্ষম হয় দলটি। এতে তুরস্কের মুদ্রার মান কমে গিয়েছিল প্রায় ৬%। এই সফলতা মেয়রের কারামুক্তি আন্দোলনকে এরদোয়ানের পতন আন্দোলনের রূপ দেয়। আন্দোলনে প্রচুর নেতাকর্মীকে জড়ো করতে পারলেও জনগণকে খুব একটা টানতে পারেনি বিরোধী দল। ফলে এটি গণ আন্দোলনের রূপ নেয়নি, কারণ ইস্তাম্বুলের মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনেক দিনের এবং তাকে মেয়রের পদ থেকে সরিয়ে দেওয়ার কথা আগে থেকে সোশ্যাল মিডিয়াতে চাওয়ার ছিল। তার দলের থেকে কেউ তাকে দুর্নীতিমুক্ত বলতে পারেনি, বরং তার দলের একটি অংশই গোপনে তার দুর্নীতির দলিল দস্তাবেজ সরকারের হাতে তুলে দিয়েছে। উদাহরণস্বরূপ, একটি কোম্পানিকে ৩২২ মিলিয়ন লিরার টেন্ডার দিয়েছে ইস্তাম্বুল সিটি কর্পোরেশন। সেই একই হিসাব থেকে ২ দিন পর ইমামোগলুর ব্যক্তিগত কোম্পানির অ্যাকাউন্টে ৫০ মিলিয়ন লিরা প্রবেশ করেছে। এই জাতীয় অনেক দুর্নীতির ফাইলগুলো এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রমাণগুলোকে মিথ্যা বলতে পারছে না বিরোধী দল। ইমামোগলুর বিরুদ্ধে ৫৫৬ বিলিয়ন লিরার ফান্ড তছরূপ করার অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ বলছে, তদন্ত হোক, নির্দোষ হলে ছাড়া পাবে, দোষী হলে সাজা পাবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। একদিকে দুর্নীতির অকাট্য প্রমাণ, অন্যদিকে দলের ভেতরে অন্তর্কোন্দলে এই আন্দোলন টিকতে পারেনি। সেই সঙ্গে তুরস্কে এই মুহূর্তে এরদোয়ানের বিরুদ্ধে বড় কোনো জন অসন্তোষও নেই। অর্থনীতি আগের চেয়ে ভালো, রপ্তানি আয়ও বেড়েছে, রিজার্ভ $১৭০ বিলিয়ন ছাড়িয়ে গেছে। ফলে অনেকটাই স্বস্তিতে আছে এরদোয়ান সরকার। এই ইস্যুতে সরকার বিরোধী দলের সঙ্গে কোনো ঝামেলায় না জড়িয়ে কৌশলে কার্যোদ্ধার করেছে। সিটির মেয়র কারাগারে থাকায় সেখানে সরকারি প্রশাসক নিয়োগ না দিয়ে বরং বিরোধী দলের থেকেই একজনকে ভারপ্রাপ্ত মেয়র পদে নির্বাচনের ব্যাপারে অঙ্গীকার করা হয়। এত সিটি কর্পোরেশন কার্যত বিরোধী দলের নিয়ন্ত্রণেই থাকছে। ফলে সন্তুষ্ট হয়ে আন্দোলন সমাপ্তির ঘোষণা দেয় প্রধান বিরোধী দল। এতে তুরস্ক বড় ধরনের ঝামেলা থেকে রেহাই পেল। এই আন্দোলনে বিরোধী দল অন্য কোনো বিরোধী দলের সমর্থন পায়নি। কুর্দিরা সরকারের সঙ্গে শান্তি আলোচনায় আছে, তাই আন্দোলনে যোগ দেয়নি। অন্য দলগুলো সিটি কর্পোরেশনের কাজের ভাগ না পাওয়ায় অভিমানে আন্দোলনে আসেনি। মেয়র ইস্যুতে তুরস্কে যখন আন্দোলন চলছে, তখন দেশটিতে নতুন রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি এরদোয়ানকে বলেছেন ভালো লিডার। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আমেরিকা সফরে গেছেন। সেখানে দুই দেশের মধ্যে উষ্ণ সম্পর্কের আভাস পাওয়া গেছে। সিরিয়ায় ইরানি প্রভাব ঠেকাতে এরদোয়ানকে পাশে চান ট্রাম্প। এরদোয়ানের সামনে প্রধান চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি আরও কমিয়ে আনা, অর্থনীতিকে আরও শক্তিশালী করা। ততদিনে মানুষের কাছে ইমামোগলুর বিষয়টা খানিকটা সহনীয় হয়ে উঠবে। গুঞ্জন আছে, সুবিধাজনক পরিস্থিতি দেখতে আগামী নির্বাচন দিয়ে নিজেকে আবারও প্রেসিডেন্ট প্রার্থী করবেন এরদোয়ান। বড় কোনো ঝামেলা তৈরি না হলে তুরস্কে আবারও নির্বাচিত হবেন রিসেপ তাইপ এরদোয়ান। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।